আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লিন্ডে বিডি এই স্টকটার অ্যানুয়াল রিপোর্ট 2024 এর ডেটা অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চাট ক্যানভাস এন্ড ইউ ট্রেড, পাওয়ার্ড বাই ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আচ্ছা, আমরা আজকে যে কোম্পানিটার অ্যানালাইসিস করব এর টিকার লিন্ডে বিডি এবং এর কোম্পানির নেম লিন্ডে বাংলাদেশ লিমিটেড। এটি 1953 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এটি স্টক মার্কেটে ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরে লিস্টেড একটি স্টক এবং এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। আমরা যদি এই স্টকটা শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস এ রয়েছে 60% স্টক এবং ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে 22% স্টক আর পাবলিক হোল্ডিংস এ রয়েছে 18% স্টক। আর এদের বর্তমানে ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 40%, অথরাইজড ক্যাপ 20 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপ 15 কোটি টাকা, মার্কেট ক্যাপ 1431 কোটি টাকা এবং এদের মার্কেটে 1.5 কোটির মতো স্টক আউটস্ট্যান্ডিং রয়েছে। আর আমরা যদি এদের 52x এর প্রাইস রেঞ্জটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা 52x এর প্রাইস রেঞ্জের 10% বা 5 to 10% রেঞ্জে রয়েছে, যেখানে তার 52x এর লো প্রাইস 871 টাকা 20 পয়সা এবং 52x এর হাই প্রাইস 1800 টাকা। আর বর্তমানে তার কারেন্ট প্রাইস রয়েছে 940 টাকা 30 পয়সা। তো এই স্টকটা ডিসেম্বর 2023-এ ইপিএস ছিল 34 টাকা 54 পয়সা আর পি বর্তমানে রয়েছে 37.73 এবং এনএভি 386 টাকা 80 পয়সা, যেটা তার বর্তমান এনএভি টু প্রাইস 2.4x। দ্যাট মিনস তার যে এনএভি রয়েছে সেইটার 2.4x দামে এই কোম্পানিটা মার্কেটে ট্রেড হচ্ছে। আমরা এই ভিডিওতে ডিসেম্বর 2024 অনুসারে এই স্টকটার অ্যানালাইসিস করব। আমরা শুরুতেই চলে আসি ব্যালেন্স শিটের ডেটায়। ব্যালেন্স শিটের ডেটায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটার টোটাল অ্যাসেটস এটা লম্বা সময় ধরে বাড়তেছিল, যেটা ডিসেম্বর 2021 পর্যন্ত বাড়ে। তো এখানে আমরা ডিসেম্বর 2015 থেকে ডেটা নেওয়া আছে। তো ডিসেম্বর 2021-এর পর থেকে আমরা দেখি যে তাদের টোটাল অ্যাসেটস কমা শুরু করে এবং এই যে বর্তমান বছর বা ডিসেম্বর 2024-এ কিন্তু এটা অনেক বেশি কমে যায়। আর টোটাল লায়াবিলিটিসটা কিন্তু একটা আগের লেভেলেই রয়েছে বা আগের লেভেলে স্টেবল রয়েছে এবং এদের কিন্তু ইকুইটিও আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার হোল্ডার্স ইকুইটি যেটা, সেটাও কিন্তু বর্তমান বছরে অনেকটাই কমে গিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা তাদের যে ব্যালেন্স শিটের ডেটা সেটা আমাদের কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ তাদের কিন্তু টোটাল অ্যাসেটস বাড়তেছিল, দেন একটা টাইমে কমে যায়। টোটাল ইকুইটিও কিন্তু তারা ওভারঅল বাড়াতে পারতেছে না, যেটা কিন্তু 10 বছর আগে ছিল 276 কোটি টাকা এবং বর্তমানে কিন্তু 348 কোটি টাকা। তো বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু অনেক আগের একটা লেভেলে, ডিসেম্বর 2017 বা এই লেভেলে তারা অলরেডি চলে এসেছে। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের ব্যালেন্স শিটের ডেটাটা খুব একটা ভালো না। আর আমরা যদি তাদের আর্নিংস এর ডেটায় আসি, আর্নিংস এর ডেটায় আসলে আমরা এই ক্ষেত্রে আসলে আর্নিংস এর ক্ষেত্রে যদি বলি, তাদের কিন্তু আমরা একটা আর্নিংস দেখতে পাচ্ছি, যেটা এই বছর তাদের ইপিএস ছিল 421 টাকা 94 পয়সা। তো এই ক্ষেত্রে একটু বলে নিতে হয় যে তাদের একটা সাবসিডিয়ারি কোম্পানি ছিল যেটার নাম ছিল লিন্ডে ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো তারা সেই সাবসিডিয়ারি কোম্পানিটাকে বিক্রি করে দিয়েছে এবং সেই বিক্রি করে যে প্রফিটটা পেয়েছে সেটাকে তারা ইপিএস এ অ্যাড করেছে। তো এই যে অ্যাড করেছে এই কারণে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে 421 টাকা তাদের ইপিএস বা আর্নিংস পার শেয়ার এসেছে। তো আমরা তাদের ব্যালেন্স শিট থেকে এই যে সেল করে যে প্রফিট হয়েছে সেটার বাইরে বা সেটা বাদ দিয়ে কিভাবে হিসাব করতে হয় সেটা নিয়ে একটা হিসাব করেছি এবং আরেক জায়গায় আমরা একসাথে হিসাব করেছি। তো এখানে কিন্তু আমরা যে সেল করে প্রফিট হয়েছে সেটা সহ হিসাবটা করতেছি। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে তাদের ইপিএস এর ডেটা আছে আর লাস্ট ইয়ারে কিন্তু ইপিএসটা অনেক বেড়ে গিয়েছে। তো এখান থেকে আমরা খুব বেশি অ্যানালাইসিস করব না। এইখান থেকে যদি আমরা জাস্ট তাদের রেভিনিউর সিএজিআরটা দেখি, লাস্ট 5 ইয়ার্সে তাদের রেভিনিউ সিএজিআর দেখতে পাচ্ছি -17.18%। দ্যাট মিনস গত 5 বছর তাদের রেভিনিউ 17.18% করে কমেছে। তো এখানে যদি আমরা দেখি যে 5 বছর আগে যে লেভেলে ছিল তার চাইতে কিন্তু হাফ হয়ে গিয়েছে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5000 বা 500 কোটি টাকার মতো ছিল আর এখানে দেখতে পাচ্ছি 221 কোটি টাকা। তো এটা কিন্তু হাফের চাইতে অনেকটাই কমে গিয়েছে। আর 10 বছরের রেভিনিউ সিএজিআর যদি দেখি
10 বছর আগে তাদের যে রেভিনিউ ছিল সেটার চাইতেও কিন্তু বর্তমান বছরের রেভিনিউ কম এসেছে। তো 10 বছর রেভিনিউ সিজিআর আমরা পাচ্ছি -6.19%। তো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটার রেভিনিউর দিক থেকে তারা বেশ স্ট্রাগল করতেছে। যাই হোক, আমরা তাদের যে বটম লাইন অথবা ইপিএস যেটা সেটা নিয়ে আলোচনা করবো নেক্সট স্লাইডে। তো এই স্লাইডে আমরা তাদের যে প্রফিট ছিল সাবসিডিয়ারি কোম্পানি সেল করে সেখান থেকে যে প্রফিট করেছে সেটাকে বাদ দিয়ে হিসাব করেছি। তারা তাদের ব্যালেন্স শিটে বলেছে যে সেটা বাদ দিলে তাদের ইপিএস ছিল 24 টাকা 92 পয়সা। তো সেই হিসাবেই আমরা হিসাবটা করেছি। সেই হিসাবে হিসাব করলে আমরা তাদের 5 বছরের রেভিনিউ সিজিআর, যেটা অলরেডি একবার বলেছি, 17.18% এবং 10 বছরের রেভিনিউ সিজিআরও পাচ্ছি 6.19%। তো এইখানে কিন্তু আমাদের মনে হচ্ছে যে তাদের রেভিনিউ খুব বাজেভাবে ফল করতেছে। এই জায়গাটায় এই কোম্পানির হয়তো আরো মনোযোগ দেওয়া উচিত। আর আমরা যদি তাদের 5 বছরের নেট প্রফিটের সিজিআর দেখি, নেট প্রফিটের সিজিআরও দেখতে পাচ্ছি যে 5 বছরের নেট প্রফিটের সিজিআরও অলমোস্ট 21% করে কমতেছে। তো এই ডেটাটাকে কিন্তু আমাদের খুব একটা ভালো ডেটা মনে হচ্ছে না। এবং 10 বছরের নেট প্রফিটের সিজিআর দেখলো আমরা দেখতে পাচ্ছি যে -6% মতো করে ইয়ার অন ইয়ার একটা তাদের নেট প্রফিটের সিজিআর কমতেছে। তো তাদের 10 বছর আগে যে নেট প্রফিট ছিল 42 টাকা 74 পয়সা, সেটার চাইতেও কিন্তু বর্তমানে বা লাস্ট যে ইয়ারটা গিয়েছে সেটাতে কিন্তু অনেকটাই কম ইপিএস এসেছে। আর তাদের অপারেটিং প্রফিট মার্জিন -6% এবং নেট প্রফিট মার্জিন 17.13%। সো বোঝাই যাচ্ছে যে এই কোম্পানিটা তাদের রেভিনিউ জেনারেশনে এবং ওভারঅল বিজনেসে কিন্তু বেশ অনেকটাই স্ট্রাগল করতেছে। আর আমরা যদি তাদের নেট প্রফিট মার্জিনের হিস্ট্রিক্যাল ডেটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু নেট প্রফিট মার্জিনটা 15 to 25%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল লম্বা একটা টাইম। বাট তারা লাস্ট কয়েকটা বছর খুব বাজেভাবে তাদের নেট প্রফিটের মার্জিন ড্রপ করে 10% পর্যন্ত চলে আসে, যেটা কিন্তু এখন কিছুটা রিকভার করে 17%-এ এসেছে। তো এই ছিল তাদের আর্নিংস এর ডেটা। এ পর্যায়ে আমরা কিছু রেশিওস ডেটা দেখবো। সো রেশিওস ডেটা যদি দেখি, তাদের অ্যাসেট টার্নওভার রেশিও আমরা দেখতে পাচ্ছি। তো এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিও একটা সময় বা 10 বছর আগে বেশ ভালো ছিল, অলমোস্ট 1-এর মতো ছিল। সেটা কিন্তু কমতে কমতে এখন 0.37-এর মতো চলে এসেছে। দ্যাট মিনস তাদের যেই অ্যাসেট রয়েছে সেইটার এগেনস্টে তারা 0.7x তাদের টার্ন ওভার জেনারেট করতে পারতেছে। বাট যেটা কিন্তু তারা 10 বছর আগে তাদের যে অ্যাসেট রয়েছিল সেটার প্রায় সমপরিমাণ তারা টার্ন ওভার জেনারেট করতো। সো এই কোম্পানিটা যে টাইম টু টাইম তাদের বিজনেস যে খুব বাজেভাবে আন্ডার পারফর্ম করতেছে সেটা কিন্তু এই ডেটাটা দেখলেও বোঝা যাচ্ছে। এছাড়াও যদি আমরা আরওই দেখি এই কোম্পানিটার, তো আরওই দেখলেও আমরা দেখতে পাচ্ছি যে গত 10 বছরে কিন্তু আরওইতেও আমরা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে দেখতে পাচ্ছি। আর এই জায়গায় যদি আমরা ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, তো এই কোম্পানিটা তো আসলে তাদের যে সাবসিডিয়ারি কোম্পানি সেটাকে সেল দিয়ে তারা বরং টাকা প্রফিট হিসাবে দেখাচ্ছে। তো এরা আর ক্যাপেক্সে কি খরচ করবে? তারপরেও কিন্তু ক্যাপেক্সে আমরা তার যে নেট প্রফিট সেলের অ্যামাউন্টটা বাদ দিলে যেই নেট প্রফিটটা, সেই নেট প্রফিটের 55% ক্যাপেক্সে খরচ করেছে, এরকমটাই আমরা দেখতে পাচ্ছি। আর আরওএ যদি দেখি 6.4%, আরওই 11%, আরওসি 5.24% এবং আরওআইসি 11%। তো এই ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটাকে আমরা ভালো বলতে পারতাম যদি এটা ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসকে বিট করতে পারতো। বাট বর্তমানে যেহেতু ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস বা ট্রেজারি বন্ডে 12%-এর আশেপাশে ইল্ড পাওয়া যাচ্ছে, সেই হিসাবে কিন্তু এই নাম্বারটাকেও আমাদের খুব একটা ভালো মনে হচ্ছে না। আর আমরা যদি এ পর্যায়ে এই কোম্পানিটার ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা কিন্তু এই বছর অনেক বেশি ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। তো এখানে কিন্তু এত বেশি ডিভিডেন্ড পে আউট রেশিও চলে আসার রিজন হলো আমরা যেহেতু তার যে নেট প্রফিট সেটার থেকে যেহেতু সে যে সাবসিডিয়ারি কোম্পানিটা সেল করে যে প্রফিটটা করেছে সেটাকে যেহেতু বাদ দিয়ে রেখেছি বা বাদ দিয়ে হিসাবটা করতেছি, সেই কারণে কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও অনেক বেশি দেখাচ্ছে। আর এছাড়াও যদি আমরা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টও দেখি, আমরা দেখতেই পাচ্ছি যে অ্যামাউন্ট ওয়াইজও কিন্তু তারা এবছর অনেক বেশি ডিভিডেন্ড পে করে, যেটা কিন্তু অলমোস্ট 878 কোটি টাকার মতো তারা ডিভিডেন্ড পে করে দিয়েছে। আর ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেইডটাও যদি দেখি, তো তারা কিন্তু আগে বা ইতিপূর্বে তাদের ফ্রি ক্যাশ ফ্লোটা মোটামুটি একটা ভালো লেভেলে ছিল। বাট এই বছর তাদের ফ্রি ক্যাশ ফ্লো যতটুকু তারা জেনারেট করেছে তার চাইতে অ্যাটলিস্ট 20 টাইমস মোর তারা ডিভিডেন্ড পে করে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি 5 বছরের ডিভিডেন্ড সিএজিআর দেখি, এবছর যেহেতু বেশ ভালো একটা ডিভিডেন্ড দিয়েছে, এই জন্য কিন্তু ডিভিডেন্ড সিএজিআর একটা ভালো নাম্বার আমরা পাচ্ছি, যেটা 73.13% এবং 10 বছরের ডিভিডেন্ড সিএজিআর 38.54%। আর 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর যদি দেখি, এটা কিন্তু -14.19%। দ্যাট মিনস এই যে 5 বছর আগের চাইতে তাদের ফ্রি ক্যাশ ফ্লো এখন আরো কমে গিয়েছে। আর 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর যদি দেখি, সেক্ষেত্রে সেটা 1.144% করে 10 বছরে ইয়ার অন ইয়ার গ্রোথ দেখতে পাচ্ছি।
যাই হোক, এই কোম্পানিটার আমরা ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, আর্নিংস এর ডেটা দেখলাম, রেশিও এবং ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখলাম। এই পর্যায়ে আমরা কিছু ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে বর্তমানে এই স্টকটা কি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে নাকি ওভার ভ্যালুড অবস্থায় আছে। দ্যাট মিনস এটা কি একটা বাই কল হতে পারে নাকি সেল কল হতে পারে এই স্টকটাতে। তো শুরুতেই আমরা রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে যদি ভ্যালুয়েশন করার চেষ্টা করি, তো এই কোম্পানিটার কিন্তু আমরা রিলেটিভ ভ্যালুয়েশন মডেলে ভ্যালুয়েশন করতে পারবো না, কারণ লিন্ডে বিডির মতো বা তারা যেই বিজনেস করে থাকে লিকুইড অক্সিজেনের বিজনেস, তো এই ক্যাটাগরিতে আর কোনো স্টক মার্কেটে লিস্টেড নেই। এই কারণে কিন্তু আমরা এই কোম্পানিটা ভ্যালুয়েশন করতে পারতেছি না। যাই হোক, আমরা এই পর্যায়ে চলে আসবো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। তো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আমরা চাইলেই এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতে পারি, বাট এই বছর যেহেতু সে অনেক আনইউজুয়াল একটা ডিভিডেন্ড পে করেছে, তো এইটার উপর বেস করে যদি আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এই কোম্পানিটা যদি ভ্যালুয়েশন করি, তো অনেক বেশি আন্ডার ভ্যালুড চলে আসবে বা তার ভ্যালুয়েশনটা অনেক হাই চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলেও এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতেছি না। সো আমরা এই পর্যায়ে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেল বা ডিসিএফ মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করব। তো তার যেহেতু ক্যাশ ফ্লোতে খুব একটা চেঞ্জ আসে নাই, সো আমরা এই ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করতে পারবো। যাই হোক, এইখানে আমরা গত 10 বছরের তার যেই ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ সেই ডেটাটা নিয়েছি এবং নিয়ে অ্যাভারেজ করে পেয়েছি 33.57%। আর এখানে আমরা পারপেচুয়াল গ্রোথ রেট ধরতেছি 3% এবং ডিসকাউন্ট রেট ধরতেছি 12.75%, যেটা কিন্তু বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো আমরা এই ক্ষেত্রে এই কোম্পানিটার জন্য নেক্সট 10 ইয়ার্সে সে কেমন আকারে গ্রো করবে বা তার ফ্রি ক্যাশ ফ্লো কেমন গ্রো করবে সেটা দেখার জন্য আমরা যদি তার ফ্রি ক্যাশ ফ্লো ডেটাটা দেখি, আমরা কিন্তু দেখলাম যে লাস্ট 5 ইয়ার্সে তার ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ ট্রেন্ডে রয়েছে এবং 10 ইয়ার্সে 1.44% করে বেড়েছে। তো সেই হিসাবে বা এই জিনিসটাকে কনসিডারেশনে নিয়ে আমরা ধরতেছি এই কোম্পানিটার সামনের দিনগুলোতে গ্রোথ রেট 3% করে থাকবে। যেহেতু আমরা প্রিভিয়াসলি অনেক নেগেটিভ ডেটা পেয়েছি, সেই কারণে আমরা এই নাম্বারটা একটু লোয়ার ধরতেছি। বাট এটা কিন্তু সামনের দিনগুলোতে যে গ্রো করবে এরকম কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা নাই কেন সেটার ব্যাপারেও যদি একটু বলি, তারা যে কোম্পানিটা সেল দিয়েছে বা তারা যে সাবসিডিয়ারি কোম্পানিটা সেল দিয়েছে যেটার নাম ছিল লিন্ডে ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাদের রেভিনিউর 56%ই আসতো লিন্ডে ইন্ডাস্ট্রিজ থেকে, দেন 44% আসতো কিন্তু লিন্ডে বাংলাদেশ লিমিটেড থেকে। তো এখন যেহেতু তাদের রেভিনিউর মূলত বা মেইন যে বিজনেসটা সেটাই যেহেতু তারা সেল করে দিল, সেক্ষেত্রে কিন্তু ক্যাশ ফ্লোতে নেগেটিভ থাকার একটা চান্স আছে। এই কারণেই কিন্তু আমরা অনেক কনজারভেটিভ থেকে স্টিল আমরা ধরে নিচ্ছি যে বাই লাখ অর ফিঙ্গার ক্রস আমরা ভালো একটা নাম্বার পাবো, সেই হিসাবে আমরা 3% ধরে নিচ্ছি। তো 3% ধরার পরে তাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 450 টাকার মতো, যেটা কিন্তু তার কারেন্ট প্রাইসের এগেনস্টে 52% ওভার ভ্যালুড অবস্থায় আমরা পাচ্ছি। আমরা আরো একটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব, যেটা রিসিডুয়াল ইনকাম মডেল। সো রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা এই কোম্পানিটার টোটাল ইকুইটি এবং ইকুইটির গ্রোথ নিয়েছি লাস্ট 10 ইয়ার্স এর জন্য এবং নেট প্রফিটের ডেটা এবং নেট প্রফিটের গ্রোথ নিয়েছি লাস্ট 10 ইয়ার্স এর জন্য। তো এখানে কিন্তু আবারও বলে নিচ্ছি যে এই কোম্পানিটা সেল করে যে প্রফিট পেয়েছে সেই নেট প্রফিটটা আমরা নেই নাই, তার যে রেগুলার বিজনেসের নেট প্রফিট সেটাই আমরা নিয়েছি, না হলে কিন্তু অ্যাকচুয়াল প্রাইসিং বা ভ্যালুয়েশনটা কিন্তু করা যাবে না। আমরা নেট প্রফিটের গ্রোথ এইখানে ওভারঅল এভারেজ পাচ্ছি -2.59% এবং ইকুইটি গ্রোথ পাচ্ছি 4.27%। তো এইখানে যদি আমরা দেখি যে আগের বছরগুলোতে কেমন ডেটা ছিল, সো নেট প্রফিটের গ্রোথ কিন্তু আমরা আগের থেকে পেয়ে আসতেছিলাম -20.99% এবং 10 বছরে পেয়েছি -5.82%। সো এই ক্ষেত্রে আমরা একটু পজিটিভ থাকতে চাই, আমরা ধরে নিতে চাই যে এই স্টকটা বা এই কোম্পানিটা তার বটম বা রক বটম হিট করে ফেলেছে, এর চাইতে তার রেভিনিউ আর কমার কোনো সুযোগ নেই, এটা আমরা ধরে নিচ্ছি। তো ধরে নিয়ে আমরা ধরলাম যে এর যেহেতু নেগেটিভ নাম্বারই আসতেছে, তো তারপরেও আমরা ধরে নিচ্ছি যে এই কোম্পানিটা ইন ফিউচার 3 বা 4% করে গ্রো করবে, সো আমরা 4ই ধরে নিচ্ছি। আর ইকুইটি গ্রোথ রেটটা আমরা ধরে নিচ্ছি 2% করে তার ইকুইটি বাড়বে। তো সেই হিসাবেও কিন্তু আমরা এই কোম্পানিটার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 342 টাকা, যেটা কিন্তু 64% ওভার ভ্যালুড অবস্থায় বর্তমানে রয়েছে। আমরা যেই ভ্যালুয়েশন মডেলগুলোতে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করেছি সেটার যদি একটা সামারি দেখি, আমরা দুইটা মডেলে ভ্যালুয়েশন করেছিলাম। ডিসিএফ মডেল যেখানে আমরা পেয়েছি 450 টাকা এবং রিসিডুয়াল ইনকাম মডেল যেখানে আমরা পেয়েছি 342 টাকা। তো এই দুইটার যদি অ্যাভারেজ করি, আমরা অ্যাভারেজ করলে আমরা 396 টাকার মতো ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি।
আর যেটা কিন্তু তার বর্তমান প্রাইসের এগেনস্টে 58% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই কোম্পানিটার প্রোজ এন্ড কনস নিয়ে আমরা বলতে চেয়েছিলাম, বাট প্রোজে অ্যাড করার মতো তেমন কিছু পাই নাই, দ্যাটস আমরা আর প্রোজ কনস নিয়ে কথা বলতেছি না। তবে এই কোম্পানিটার ক্ষেত্রে একটা বাজে জিনিস যেটা মনে হলো, যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা তাদের টোটাল অ্যাসেট এইভাবে সেল দিয়ে নিয়ে যাচ্ছে, অথবা তাদের সবচেয়ে বেশি রেভিনিউ আসতো যেই সাবসিডিয়ারি কোম্পানিটার থেকে, ওই সাবসিডিয়ারি কোম্পানিটাকে তারা সেল দিয়ে দিল। এবং একই সাথে তারা যে কাজটা করলো এখানে, যে তারা ডিভিডেন্ড আকারে, বা তারা যে সেল দিয়েছে টোটাল সেল দেওয়ার চাইতেও কিন্তু বেশি অ্যামাউন্ট তারা ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই মাল্টিন্যাশনাল কোম্পানি ডিভিডেন্ড পে করে দিয়ে সেই টাকাটা নিয়ে যাচ্ছে কিনা, বা তারা তাদের বিজনেস কি র্যাপ আপ করতেছে কিনা, তো তাদের এন্ড থেকে এরকম একটা ক্লিয়ার মেসেজ থাকলে সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টররা এই কোম্পানিটাতে বিনিয়োগ করার বা এই কোম্পানিটাতে বিনিয়োগের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের জন্য হয়তো সুবিধাজনক হবে। তো আশা করব যে তাদের ডিরেক্টররা তাদের যে অ্যানুয়াল রিপোর্টটা পাবলিশ হবে সেটাতে তারা এই জিনিসটা ক্লিয়ার করবে, অথবা বর্তমান যে ফেজে রয়েছে সেটাকে তারা কিভাবে গ্রো করবে বা তাদের ফিউচার প্ল্যান কি এটা তারা শেয়ার করবে আশা করি তাদের ইনভেস্টরদের সাথে। যাই হোক, এই ছিল আমাদের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং নেক্সট কোন ভিডিওর অ্যানালাইসিস আপনারা দেখতে চান, অথবা কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।